উনি রাষ্ট্রবিজ্ঞানের একাডেমিক, উনি কনস্টিটিউশনাল এক্সপার্ট না, এটা হলো একটা প্রবলেম। আর দ্বিতীয় প্রবলেম হলো যে উনি আসলে যুক্তরাষ্ট্রে থাকেন এবং বহু বছর ধরে ওখানে আছেন একাডেমিক হিসাবে। সো বাংলাদেশের সাথে মানে এই যে আমাদের এখানকার কমিশন, এখানকার সবার সাথে পরিচিতি, সবাই কি চায় কি চিন্তা করছে, এই জিনিসগুলো জেনে একটা কমিশন কার্যক্রম করা এটা ওনার জন্য হয়তো অনেক মুশকিল হবে। হাতে গোনা কয়েকশো জন, বাট ওই কয়েকশো জন যারা ডিরেক্টলি ওতপ্রোতভাবে নিয়োজিত ছিল হাসিনার বাহিনী হিসাবে। ছয়টি যে কমিশনের কাজ শুরু করেছে সেখানে আপনি দুই তিনটা যদি কমিশন নিয়ে কথা বলেন, যেমন নির্বাচন কমিশন এবং সংবিধান কমিশন নিয়ে যদি কথা বলেন আপনি, তারপর আমরা অন্য বিষয়ে কথা বলবো। এই কমিশনগুলো মানে আমরা একদম 12 তারিখে বোধহয় যখন প্রথম অগস্টের 12 তারিখে যখন প্রথম আপনার আমাদের প্রধান উপদেষ্টা মণ্ডলীদের সাথে আমাদের বসে আলোচনা করবার সৌভাগ্য হয়, তখন আমি প্রথম জিনিসটা যেটা ওনাদেরকে বলেছিলাম যে আমাদের এরকম বড় দাগে অনেকগুলো টাস্ক ফোর্স গঠন করতে হবে এই জায়গাগুলোতে সংস্কার কি আনা যেতে পারে সেটা তৈরি করার জন্য, মানে এটা একটা ব্লু প্রিন্ট ও হোয়াইট পেপার যেটাই বলেন এখানে তৈরি করবার জন্য। তো ওনারা আলটিমেটলি সেই জায়গাটা এসছেন, আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। কিন্তু এখানে ছোট কিছু প্রশ্ন ওনারা এখনো রেখে দিয়েছেন, যেমন মনে করেন নির্বাচন কমিশন তাদের মেইন স্টেক হোল্ডারই রাজনৈতিক দল। আমি অত্যন্ত আনন্দিত হয়েছি যখন জেনেছি যে বদিউল আলম মজুমদার সাহেব, ডক্টর বদিউল আলম মজুমদার, বদিউল ভাই, উনাকে এই দায়িত্বটা দেওয়া হয়েছে, কারণ সুজনের মাধ্যমে উনি বহু বছর এটার সাথে নিয়োজিত এবং উনি মানে বাংলাদেশের যদি কারোর এই দায়িত্ব পাওয়ার মতো অবস্থান থেকে থাকে তাহলে বদিউল ভাই একজন যার এই দায়িত্ব পাওয়া উচিত। কিন্তু আইনি কাঠামো কোন কোন কাঠামোতে ওনাকে ক্ষমতায়ন করা হচ্ছে এটা এখনো পরিষ্কার করা হয়নি। আমি গতকাল রাত পর্যন্ত জানি প্রজ্ঞাপন জারি হয়নি, প্রজ্ঞাপনের অপেক্ষায় আছি। প্রজ্ঞাপনে হয়তো লেখা থাকবে কি ভাবে ওনাকে কোন কোন সেক্রেটারিয়েটের উপরে একটা বেসিক্যালি আয়ত্ত দেওয়া হচ্ছে যাদের মাধ্যমে উনি কাজ করতে পারেন এইটা জানি না, এবং কি ভাবে রাজনৈতিক দলের সাথে ওনারা আলোচনা করবেন, কারণ এগেন মেইন স্টেক হোল্ডার যেহেতু রাজনৈতিক দল, তাদের সাথে আলোচনা না করে করাটা তো খুব মুশকিল। কি ভাবে আলোচনা করবেন এগুলো এখনো পরিষ্কার হয়নি, যদিও এক সপ্তাহের বেশি বা 2 সপ্তাহ কাছাকাছি হয়ে যাচ্ছে ওনাদের নাম অ্যানাউন্স করা হয়েছে। সো এই যে কার্যকারিতায় সময়টা বাড়ানোর প্রয়োজন, কিন্তু বদিউল ভাইয়ের নেতৃত্বে এই কমিশনটা অনেক ভালো কিছু করতে পারে এবং করবে এটাতে আমি আশাবাদী। আবার উল্টো দিকে সংবিধানের কমিশনের কথা যেহেতু বললাম, সংবিধান কমিশনে প্রথমে একজনকে দায়িত্ব দেওয়া হলো, তারপর দায়িত্বের একটা রদবদল আসলো। দায়িত্ব রদবদল আসতেই পারে, কিন্তু প্রথমে যে দায়িত্ব যাকে দেওয়া হয়েছিল ওনাকে আমরা জানি একজন কনস্টিটিউশন এক্সপার্ট হিসাবে, সংবিধানের এক্সপার্ট হিসাবে। কিন্তু তারপর ওই দায়িত্বটা যার উপরে অর্পিত হলো উনি অত্যন্ত অভিজ্ঞ জ্ঞানী ব্যক্তি এবং অত্যন্ত সম্মানিত ব্যক্তি, কিন্তু উনার এই জায়গাটায় দুটো বড় বড় প্রবলেম রয়ে গেছে। এগেন সম্মানের সাথে বলছি, ওনাকে ছোট করে না, কারণ উনি আমার অনেক আমি কি বললাম অনেক সম্মান করি ওনাকে। উনি একজন খুবই বড় মাপের রাষ্ট্রবিজ্ঞানের একাডেমিক, তো সেই হিসেবে আমি ওনাকে অনেক সম্মান করি এবং যেটা ওনার প্রাপ্য। কিন্তু প্রবলেমটা হলো যে উনি রাষ্ট্রবিজ্ঞানের একাডেমিক, উনি কনস্টিটিউশনাল এক্সপার্ট না, এটা হলো একটা প্রবলেম। আর দ্বিতীয় প্রবলেম হলো যে উনি আসলে যুক্তরাষ্ট্রে থাকেন এবং বহু বছর ধরে ওখানে আছেন একাডেমিক হিসাবে। সো বাংলাদেশের সাথে মানে এই যে আমাদের এখানকার কমিশন, এখানকার সবার সাথে পরিচিতি, সবাই কি চায় কি চিন্তা করছে, এই জিনিসগুলো জেনে একটা কমিশন কার্যক্রম করা এটা ওনার জন্য হয়তো অনেক মুশকিল হবে। সো এই জায়গা থেকে এই দুটো কমিশন রিলেটেড আমি আলোচনাগুলো করতে পারি যে মানে আমরা এখনো অনেক আশাবাদী, তবে হয়তো প্রতিকূলতাও অনেক আছে। এই পুলিশ সংস্কারটা আপনি কিভাবে দেখছেন? এটা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ আমি এখন মানে আমরা বাংলাদেশের সবচেয়ে বড় অসুবিধার জায়গায় আমরা যেখানে এটা এই মুহূর্তে আছি সেটা হলো অর্থনীতি। কিন্তু অর্থনৈতিক সবকিছুর সাথে কিন্তু পুলিশ প্রশাসন সংযুক্ত। মানে আপনার দেশে যদি সঠিক অর্ডার না থাকে, যেমন মনে করেন আমি গতকালই একটা প্রেস কনফারেন্স দেখছিলাম গার্মেন্টস ম্যানুফ্যাকচার অ্যাসোসিয়েশন থেকে, মানে বিজিএমই এর কোনো একটা সাইট গোষ্ঠীর মধ্য থেকে এই প্রেস কনফারেন্সটা অ্যারেঞ্জ করা হয়েছিল, এবং ওখানে একজন গার্মেন্টস মালিক অলমোস্ট মানে নিরুপায় হয়েই বলছিলেন যে আমি তো আমার ফ্যাক্টরি চালাতে চাই, আমি আমার ফ্যাক্টরি চালাতে চেষ্টা করছি, কিন্তু আমার পাশের ফ্যাক্টরিগুলোতে যদি অরাজকতা হয় এবং আমার ফ্যাক্টরি ওয়ার্কার্সদের, আমার ফ্যাক্টরির ম্যানেজার্সদের যদি আমি সেফটি সিকিউরিটি গ্যারান্টি করতে না পারি, যেখানে আমি পুলিশকে ডাকলে তাদেরকে খুঁজে পাচ্ছি না, থানা রেসপন্ড করছে না বা করতে পারছে না, সেখানে আমি কিভাবে আমার ফ্যাক্টরিগুলো খোলা রাখবো? এবং সে যদি ফ্যাক্টরি খোলা না রাখতে পারে তাহলে ওই যে সবচেয়ে বড় যে সমস্যাটা আমাদের অর্থনৈতিক সমস্যাটা, এই সমস্যাটা তো কোনোভাবে আমরা মোচন করতে পারছি না। এবং মানে এখন আপনি যার সাথেই কথা বলবেন না কেন, আমরা একটা জিনিস দেখছি, যেমন মনে করেন আমরা রাজনৈতিক নেতা হিসেবে বলছি যে আমাদের কাছে অনেক সময় একটা আস্থার জায়গা থেকে, স্পেশালি 5ই অগস্টের পর থেকে পুলিশ প্রশাসনের অনেকেও আমাদের সাথে যোগাযোগ করে এবং অনেক সময় একটু মানে আমাদের কাছ থেকে তারা একটু আস্থা চায়
যে আপনারা যদি একটু সাথে থাকেন, আপনারা যদি একটু সহযোগিতা করেন, তাহলে আমাদের বাহিনীগুলো একটু সাহসের সাথে মাঠে নামতে পারে। তো এই জায়গাগুলো এসছে যে পুলিশ প্রশাসন এখনো ফুললি অ্যাক্টিভ হয়নি, তাদেরকে ফুললি অ্যাক্টিভ করার জন্য অনেক কিছু করা প্রয়োজন। জি, আমি জানতে চাচ্ছিলাম যে প্রশাসনিক সংস্কারটা কিভাবে হওয়া উচিত। জি জি, ওটাই আমি এই সংস্কার যদি খুব ছোট আকারে আসি, তাহলে প্রথমত কারেন্ট যে পুলিশ ফোর্স আছে তাদের ভেতরে যে আস্থাহীনতাটা আছে, তাদের ভিতরে যে ভয়টা আছে যে জনগণ হয়তো তাদের উপরে আস্থা রাখছে না, এই আশঙ্কাগুলো দূর করার জন্য বড় বড় মুভস করতে হবে। বড় বড় মুভস কি, মানে জনগণের প্রতি বার্তা দিতে হবে। ইন্টারিম সরকারকে, মানে অন্তর্বর্তীকালীন সরকারকেও দিতে হবে, অন্য স্টেক হোল্ডার যেমন রাজনৈতিক স্টেক হোল্ডার বা অন্য স্টেক হোল্ডারদের বাইরে এসে দিতে হবে যে না, এটা আমাদের পুলিশ বাহিনী, আগে যেটা হয়েছে ভিন্ন লোকজনের হয়েছে। আবার ওইটাও পরিষ্কার করার জন্য যে আগে যেটা হয়েছে এটা ভিন্ন লোকজন করেছে, সেটার জন্য পুলিশ বাহিনীর সাথে মানে হাতে গোনা কয়েকশো জন, বাট ওই কয়েকশো জন যারা ডিরেক্টলি ওতপ্রোতভাবে নিয়োজিত ছিল হাসিনার বাহিনী হিসাবে, মানে যারা শনাক্ত করা গেছে যাদেরকে, যে যারা অ্যাকচুয়ালি জনগণের উপরে গুলি ছুড়েছে, তাদের উপরে মামলা দিয়ে তাদেরকে পুলিশ বাহিনী থেকে বের করা, মানে এই যে ভরসা আনার তো কয়েকটা স্টেপস আছে, এই স্টেপগুলো বড় দাগে নিতে হবে। এবং একই সাথে পুলিশ বাহিনীকে আরেকটু শক্ত করতে হবে, মানে নতুন আপনার এমপ্লয়মেন্ট ইফ ইউ উইল, বা নতুন ডেপুটাইজ, এগুলোও করতে হবে। এর মধ্যে আমি এমন আলোচনাও শুনেছি যে এই গণ আন্দোলনে অনেক তরুণরা যারা গণ আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন এবং এলাকা ভিত্তিক তো করেছিলেন, এই এলাকার ছেলেরা করেছিলেন, এই অনেক তরুণরা এখন চাকরি নেই, তাদেরকে যদি আমরা টেম্পোরারি হলেও ডেপুটাইজ করে পুলিশ বাহিনীতে ওই থানায় সংযুক্ত করি, তাহলেও কিন্তু পুলিশ বাহিনীর হাতের শক্তি আমরা বাড়াতে পারছি। এবং ওই থানার ওই এলাকার ছেলেরাই যেহেতু জয়েন করছে, তাদের ভেতরে কিন্তু আশঙ্কাটা আর ওটা থাকবে না যে ওই এলাকার জনগণ তাদের উপর আক্রমণ করতে পারে বা তাদের উপর বিশ্বাস রাখবে কিনা। সো এরকম বড় দাগে কিছু স্টেপস যদি নেওয়া হয়, এবং আমি বিশ্বাস করি যে আমাদের যে নতুন কমিশন গঠিত হয়েছে তারাও এই ধরনের আলোচনা করবেন, এই ধরনের সাজেশনস দেবেন, আরো ভালো কিছু দেবেন। বাট এগুলো বড় দাগে যদি করা হয়, তাহলে কিন্তু আমার কাছে মনে হয় যে আমরা সংস্কার অনেক তাড়াতাড়ি আনতে পারি, এবং হয়তো এই 2 মাসের ভিতর আরো কিছু করা উচিত ছিল।